আজ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করার পর রাজ্যসভার সদস্য পদ অফিসিয়ালি ছাড়লেন কোয়েল মল্লিক। অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদের তালিকা থেকে আরো একটা উইকেট পড়ল। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করলেন, কোয়েল মল্লিককে ধন্যবাদ দিলেন, অভিনয় সত্তার তার প্রশংসা করলেন এবং বললেন অনেক আগেই কোয়েল অফিসিয়ালি মেল করে রাজ্যসভার পদ ছেড়েছিল। কিন্তু তিনি যেটা বললেন না তা হলো হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মানে ভূপেন্দ্র যাদবের সঙ্গে কেনই বা দেখা করলেন কোয়েল মল্লিক। তিনি বলছেন ইডি সিবিআই একাধিক প্রেসার তৈরি করে বিজেপি দল ভাঙানোর খেলাটা এখনো খেলছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠতেই পারে যে কোয়েল মল্লিকদের রাজনীতিতে এনে মমতা ব্যানার্জি আসলে রাজনীতির যে কঙ্কালসার চেহারাটার ফায়দা লুটেছেন তারই ফল তাকে ভুগতে হচ্ছে না তো? শুধু কোয়েল নয়, শেষ এক মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যত শিল্পীদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন অর্থাৎ তারকা ট্রাম্প কার্ড খেলেছিলেন, আজকে সমস্ত শিল্পীরা সেই মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে চলে গেছেন। রচনা ব্যানার্জির একটি ভাইরাল ভিডিও কালকে আমি দেখছিলাম, যেখানে তিনি বলছেন এখন আমরা সবাই নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা সবাই এনডিএ, সবাই বিজেপি। কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার মোদীজির, অমিতজির এবং শুভেন্দুদা। আমরা জানি ভালো কাজ হবে, আর কিছু চাই না, আর কিছু চাই না তার বাইরে। অবাক লাগে এই রচনা ব্যানার্জি এক মাস আগে চুঁচুড়ায় বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গেছেন এবং শুধুমাত্র প্রচারে গেছেন তাই নয়, সেখানে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে প্রতি মুহূর্তে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং এই যে চিত্র সে সময় চুঁচুড়াবাসী দেখেছিল তার নিশ্চিতভাবে রিফ্লেকশন ভোটেও পড়েছিল। কিন্তু সেই মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে রচনা ব্যানার্জি আজ ভালো তৃণমূল, ভালো এনডিএর শরিক। তিনি হঠাৎ করে বিজেপিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। সেই রচনা ব্যানার্জিকে হঠাৎ করে রাজনীতিতে কেন এনেছিলেন মমতা ব্যানার্জি? শুধু রচনা নয়, বহরনগর থেকে হেরে যাওয়ার পর সায়ন্তিকা শরীরচর্চার ভিডিও ছবি পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। তার একবারও মনে হচ্ছে না যে বরানগরে হেরে যাওয়ার পর তার দলীয় কর্মীরা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নিপীড়িত হচ্ছে বলে অভিযোগ, তাদের পাশে ছুটে গিয়ে দাঁড়াই। অর্থাৎ এই পার্ট টাইম পলিটিশিয়ানদের রাজনীতিতে নিয়ে এসে মমতা ব্যানার্জি কিন্তু রাজনীতিটা এই জায়গায় নিয়ে গেছেন। আজকে তাই হা হুতাশ করে আর কোনো লাভ নেই। সায়ন্তিকারা জিতলে রাজনীতিতে থাকেন, হারলে রাজনীতি থেকে চলে যান। কিন্তু লোকাল লেভেলে দিনের পর দিন যে সকল দলীয় কর্মীরা এই সায়ন্তিকাদের জেতানোর জন্য রাস্তায় ঘাম ঝরান, তাদের কথা কেউ ভাবে না। একটু ইতিহাস ফিরে দেখা যাক। রায়দিঘিতে হঠাৎ করে জিতে গেলেন দেবশ্রী রায়। কাকে হারালেন জানেন? কান্তি গাঙ্গুলিকে হারালেন। কান্তি গাঙ্গুলি, যিনি সুন্দরবনে বন্যা বিধ্বস্ত এলাকায় দিনের পর দিন ছুটে বেরিয়েছেন, সেই কান্তি গাঙ্গুলির পরাজয় দেখেছিল বঙ্গবাসী, তাও আবার দেবশ্রী রায়ের কাছে, যিনি পার্ট টাইম পলিটিশিয়ান হয়ে রাজনীতিতে এসেছিলেন। পরবর্তীকালে তিনিও রাজনীতি থেকে কিন্তু চলে গেলেন এবং এখনো কান্তি গাঙ্গুলি সুন্দরবনে বর্ষা হলে ছুটে যান এবং দেবশ্রী রায় কোথায় থাকেন কেউ জানে না। রচনা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিলেন আরবানাতে থাকতে যোগ্যতা লাগে। উনি কথাটা খুব একটা ভুল বলেছিলেন তা আমি বলছি না, কিন্তু রাজনীতিতে আসার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় তা কি সত্যি রচনা ব্যানার্জি ছিল? সেই প্রশ্ন কি তিনি নিজে কখনো আত্মসমালোচনা করে নিজেকে জিজ্ঞাসা করেছিলেন? সমস্যাটা শুধু রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক, দেবশ্রী রায় কিংবা সন্ধ্যা রায়দের নয়। সমস্যাটা আসলে যে তৈরি করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি স্বয়ং, যিনি একাধিক জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্য বাইরে থেকে তারকা প্রার্থীদের সেই নির্দিষ্ট জায়গায় পাঠাতেন। অভিনেতা সোহম আপনারা সকলেই জানেন, দুরন্ত এক অভিনেতা, নায়ক সুলভ চেহারা, একের পর এক টলিউডের সিনেমায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন তখন সেই সোহমের রাজনীতিতে আগমন। আর এখন হেরে যাওয়ার পর বলছেন
আমি মানসিকভাবে বিধ্বস্ত, রাজনীতি ছাড়তে চাই, আমি নিজের কাজকর্ম নিয়ে মেতে থাকতে চাই। অভিনেতা দেব, বাংলার সুপারস্টার, মেগাস্টার, তারকা, সেই অভিনেতা দেব দিনের পর দিন বলে গেছেন রাজনীতিটা তার জন্য নয়, তিনি রাজনীতির মানুষ নন। অথচ দিনের পর দিন তিনি লোকসভায় তৃণমূলের সদস্য হয়ে প্রতিনিধিত্ব করেছেন। লোকসভা, রাজ্যসভার মতো এক একটি জায়গা যেখানে দেশের আইন প্রণয়ন করা হয়, প্রণেতারা যেখানে যান, ঠিক সেখানে এই সকল তারকা প্রার্থীদের অ্যাটেন্ডেন্স কত শতাংশ যদি একটু হিসাব করে দেখা যায়, তাহলে লজ্জায় মুখ ঢাকতে হয়। এই কালচার বঙ্গ রাজনীতিতে এর আগে তো ছিল না। বামেদের সম্পর্কে 1000টা অভিযোগ আপনার থাকতে পারে, কিন্তু রাজনীতিকে বালখিল্য এক পরিস্থিতিতে পৌঁছে দেওয়ার অভিযোগ বামেদের বিপক্ষে অন্তত অতি বড় বাম বিরোধী কোনো সমর্থকও এই মুহূর্তে করবেন বলে আমার মনে হয় না। সাংসদ দেব লোকসভাতে 25% অ্যাটেন্ডেন্সের গণ্ডি পেরোননি। নুসরাত জাহান, তার অ্যাটেন্ডেন্স 20% নয়। অভিনেত্রী মিমি যখন সাংসদ হয়ে সংসদে পৌঁছান, তখন মেরে কুটে 25 থেকে 30% অ্যাটেন্ডেন্স পেরিয়েছিলেন। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি যে সকল অভিনেতা অভিনেত্রীদের ভরসা করেছিলেন, রাজনৈতিক পরিসরে তারা যেমন ব্যর্থ, একই সঙ্গে তাদের যে সংসদে অ্যাটেন্ডেন্সের পাশাপাশি প্রশ্ন করার খতিয়ান, সেখানেও কিন্তু ঢাহা ফেল করেছেন। এবং আপনারা তথ্য মিলিয়ে দেখতে পারেন এই সকল অভিনেত্রী সাংসদরা শেষ 5 বছরে তাদের নিজস্ব লোকসভার এলাকার জন্য 5 থেকে 10টা প্রশ্ন হয়তো ঠিক করে করতে পারেননি। অথচ মিডিয়ার সামনে ক্রমাগত জল গরম করে গেছেন কেউ ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে, কেউ আবার বলেছেন জিতলে আমি কুইন্টাল কুইন্টাল ধোঁয়া এখান থেকে বের করব, শিল্প হবে, টাটা হবে, সিঙ্গুর অন্য মাত্রায় পৌঁছে যাবে। যিনি সেই কথাগুলো বলেছিলেন তিনি এখন ভালো তৃণমূল, এনডিএর শরিক, বিজেপির ভক্ত এবং চুঁচুড়ার বিধায়কের প্রশংসা করতে শুরু করে দিয়েছেন বাংলার দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। শুধু তাই নয়, সায়নী ঘোষ কি করেছেন যাদবপুর লোকসভার জন্য, আর সায়নী ঘোষের সামাজিক মাধ্যম আছে, তিনি জানান। সেই সায়নী ঘোষ যিনি নিজেকে ছোটখাটো মমতা ব্যানার্জি ভাবতে শুরু করেছিলেন, পোশাক আদব কায়দায় নিজেকে মমতা ব্যানার্জি পার্ট 2 হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তিনি হঠাৎ করে এখন ভালো তৃণমূলে নাম লিখিয়ে এনডিএ জোটের শরিক। অভিনয় করতে করতে আসলে এরা নিজেদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যে নিজেদের জীবনটাই এক মস্ত বড় চলচ্চিত্র বানিয়ে রেখে দিয়েছেন। এই সায়নী ঘোষ নন্দনে যখন অনীক দত্তের সিনেমা ভবিষ্যতের ভূত ব্যান করা হয়, মমতা ব্যানার্জি যখন বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করা হয়, তখন মমতা ব্যানার্জির বিপক্ষে লম্বা চওড়া কথাবার্তা বলেছিলেন। সেই সায়নী ঘোষ হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন তৃণমূলের টিকিটে, তিনি অতি বড় মমতা ভক্ত হয়ে গেলেন। পরবর্তীকালে রাজনৈতিক উত্থান সায়নী ঘোষের আমরা সকলেই দেখেছি। যুবনেত্রী, যুব সম্প্রদায়ের মধ্যে হার্টথ্রব, সবাই সায়নী নামে পাগল। সেই সায়নী যিনি নিজেকে মমতা ব্যানার্জি ভাবতে শুরু করেছিলেন, তিনি এখন কোথায় অস্তমিত হয়ে গেছেন সেই খবর কেউ জানে না। কাঞ্চন মল্লিক, যিনি তৃণমূলের টিকিটে জিতে উত্তরপাড়া থেকে বিধায়ক হলেন, শেষ 5 বছরে উত্তরপাড়া বিধানসভার জন্য ঠিক কত টাকা তিনি ব্যয় করেছেন সেই হিসেব সামাজিক মাধ্যমে তিনি জানাতে পারতেন। জানিয়েছেন কি? উত্তরপাড়ার মানুষও আর প্রশ্ন করেনি। উত্তরপাড়ার মানুষ পরিবর্তন চেয়ে দীপাঞ্জন চক্রবর্তীকে জিতিয়েছেন। কিন্তু যে 10টা বছর উত্তরপাড়ার মানুষের জীবন থেকে এই তারকা বিধায়করা নষ্ট করলেন, তার খতিয়ান চাইবেন কি কার থেকে? মমতা ব্যানার্জির পার্টির কি সেই খতিয়ান দেওয়ার দায় নেই? একাধিক তারকা প্রার্থী বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, লোকাল লেভেলে, গ্রাউন্ড লেভেলে জনসমর্থনের জন্য জিতেছেন, মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করেছেন। আর যখন ক্ষমতা থেকে মমতা সরে গেছেন, তখনই এরা ক্ষমতার মোহে ফের এক নতুন মধুর দিকে আকর্ষিত হয়ে গেছেন এবং বাংলার রাজনীতিতে বড় এক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন যে রাজনীতিটা সত্যি কি ক্ষমতা দখলের জন্যই, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই, সেই কথাগুলো আজকে কোথায় গেল? এই পুরো বিষয়ে বিজেপিকেও দায়িত্ব নিতে হবে। 2021-এর ওই সময় আমরা দেখেছিলাম এক ঝাঁক তারকা
তারকারা রাজনীতিতে এসেছিলেন। একাধিক ব্যক্তিরা একই রকম স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন তারা সকলেই মানুষের সঙ্গে কাজ করতে চান। বেহালা থেকে ক্যান্ডিডেট হয়ে গেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাশের বিধানসভা থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার। একাধিক তারকা প্রার্থীকে দাঁড় করিয়ে বিজেপির ভরাডুবি দেখেছিল বঙ্গ রাজনৈতিক সমাজ। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি তার ভুল শুধরে নিলেও তৃণমূল কিন্তু একই ভুলে দুষ্ট থেকে আজ নিজেদের মতো করে এই পতনের সাম্রাজ্যে ভাসিয়ে দিল, তা কিন্তু বলাই যায়। আজকের দিনে দাঁড়িয়ে কোয়েল মল্লিকের এই দল পরিবর্তন কিংবা হঠাৎ করে রাজ্যসভা থেকে পদত্যাগ করা আমার কাছে নতুন কোনো ঘটনা নয়। আমার কাছে অনেক বড় প্রশ্ন এই ঘটনাগুলো আজও তুলে দেয় যে বাংলার মানুষ সত্যি কি ভোট দেওয়ার আগে দুবার ভাবেন না? মানে এই কাঞ্চন মল্লিককে ভোটে জেতানোর পিছনে বাংলার মানুষের থট প্রসেসটা কি ছিল? সায়নী ঘোষকে ভোটে জেতানোর পিছনে বাংলার মানুষরা এক্স্যাক্টলি কি ভেবেছিলেন? কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দেবশ্রী রায়কে বিপুল ভোটে জেতানোর পিছনে বাংলার মানুষ এক্স্যাক্টলি কি ভেবেছিলেন? সোহম চক্রবর্তীকে জেতানোর পিছনে বাংলার মানুষ সোহমের থেকে এক্স্যাক্টলি কি প্রত্যাশা করেছিলেন? কিংবা বাংলা দিদি নাম্বার ওয়ান রাজনৈতিক গিমিকে রচনা ব্যানার্জিকে জেতানোর পিছনে বাংলার মানুষের প্রত্যাশাই বা কি ছিল? এই প্রশ্ন বাংলার মানুষ কি কখনো আত্মসমালোচনা করতে গিয়ে করবেন? মানে আমরা শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের সমালোচনা করি বটে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আত্মসমালোচনাও কিন্তু বড় বেশি প্রয়োজন, তা কিন্তু বলা যায়। একদিকে যেমন মমতা ব্যানার্জি তার সাজানো রাজনীতি আজকে যেমন মুখ থুবড়ে পড়ছে এবং তার নিজস্ব যে খেলা, রাজনৈতিক খেলা, সেই খেলাতে তিনিই বোল্ড আউট হচ্ছেন। অন্যদিকে এই চিত্র বাংলার মানুষের দিকেও এক মস্ত বড় প্রশ্নচিহ্ন তুলতে সাহায্য করছে যে এটাই কি রাজনীতি? তারকারা রাজনৈতিক চরিত্র হয়ে আমাদের কি ফিরিয়ে দিলেন? ভবিষ্যতে ফের তারকারা যদি কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তাহলে কি বাংলার মানুষ আর প্রশ্ন করবেন না? প্রশ্ন অনেক, বিশ্বাস করুন উত্তর দেওয়ার কেউ নেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।